সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। সারা দেশে মণ্ডপে মণ্ডপে ধর্মীয় আচার সহ চলছে নানা আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে সকালে দেবীর মহা অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হবে। অষ্টমীর মূল আয়োজন কুমারী পূজা এবং সন্ধি পূজা। মহা অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে 16টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই 5 উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন। দর্শক, সপ্তমী পূজার নানা আয়োজনের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটা আমরা জানাছিলাম যে আজ মহা অষ্টমী এবং সেই সাথে কুমারী পূজাও হতে যাচ্ছে। কোন মণ্ডপে আপনি রয়েছেন জানাবেন, এবং মণ্ডপের নিরাপত্তার বিষয় একটু শুনবো, আর সারাদিনের আয়োজনের একটু তথ্য আমাদেরকে জানাবেন। লাবণী, আজকে মহা অষ্টমী। বিভিন্ন পূজা মণ্ডপে অষ্টমী তিথিতে মূলত এই অষ্টমী পূজাটা হয়। 108টি নীল পদ্ম দিয়ে বিহিত পূজার মাধ্যমে এই অষ্টমী পূজাটি হবে। শাস্ত্রে আছে যে রামচন্দ্র যখন রাবণকে বধ করতে যায় তখন 108টি নীল পদ্মের প্রয়োজন ছিল পূজার জন্য। তো সেখানে হনুমান 107টি নীল পদ্ম জোগাড় করেছিল, একটি পদ্ম কম পড়েছে। তখন তখন রামচন্দ্র তার যে চোখ, লোকে বলতো যে রামচন্দ্রের পদ্মলোচন, অর্থাৎ পদ্মের মতো তার চোখ। তো ফলে তখন সে তার নিজের একটি চোখ তখন সেই পূজার জন্য যখন নিতে যায়, তখনই আসলে দেবী তার সামনে আবির্ভূত হন এবং এরপরে কোলাসুরকে বধ করে রাবণকে পরাজিত করা হয়। এবং আজকে এই অষ্টমী তে কিন্তু কুমারী পূজা হবে। কুমারী পূজা হচ্ছে দেবী দুর্গার যে কুমারী রূপে, তাকে কুমারী রূপে স্মরণ করা হয় এবং সেই বিষয়টি ওখানে আছে। এবং আমরা দেখি যে চট্টগ্রামের দুটি মন্দিরে মূলত এই কুমারী পূজাটি হয়। একটি হচ্ছে চট্টগ্রামের যে পাথরঘাটা শান্তনেশ্বরী মন্দির, সেখানে এই পূজা হয়। আর একটি হচ্ছে রাজাপুকুর লেক, এই মন্দিরেই মূলত কুমারী পূজাটি হয়। এবং কুমারী পূজায় 1 থেকে 16 বছরের যারা শিশু আছে, এই শিশু থেকে একজনকে নির্বাচন করে মূলত এই পূজাটি হয়ে থাকে। এবং আমি এখন আছি চট্টগ্রামের সদরঘাট কালীবাড়ি পূজা মন্দিরে। এখানে বেশ বড় আকারে পূজাটি হয় একদম শহরের প্রাণ কেন্দ্রে। চট্টগ্রামের যে এই সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে 292টি এবার পূজা মণ্ডপ আছে। এবং এর বাইরে চট্টগ্রাম জেলায় প্রায় 1800টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। এবং এর মধ্যে গতকাল পর্যন্ত আমরা সবখানে খবর পেয়েছি যে সবখানে আনন্দ উৎসবের সাথেই পূজা পালিত হচ্ছে। কোথাও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা আসলে ঘটেনি। এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে। গতকালকেই র্যাবের প্রধান এবং নৌবাহিনীর প্রধান বিভিন্ন পূজা মণ্ডপ তারা পরিদর্শন করেছেন। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে সদস্যরা তারা আছেন, এবং বিভিন্ন পূজা মণ্ডপে যে ইয়েরা আছেন, স্বেচ্ছাসেবকরা আছেন, তারা রয়েছেন। তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তো এখানে আমরা দেখছি যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আসলে বেশ ভালো। এবং প্রতি সন্ধ্যায় এখানে আরতি হচ্ছে, আলোকসজ্জা হচ্ছে, এবং বিভিন্ন মণ্ডপে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সেটিও হচ্ছে। তো আজকে অঞ্জলি প্রদানের পরেই কিন্তু মূলত যে কুমারী পূজা সেটি শুরু হবে। সেটি সম্ভবত 11টা, 11:30 নাগাদে আসলে হওয়ার সুযোগ আছে। তো ফলে আমরা এই যে আজকে কুমারী পূজা, অষ্টমী পূজা, এই দুটির পরে এখানে যে যারা ভক্তরা আছে তারা বিভিন্ন মন্দিরে গিয়ে তারা দেবী দর্শন করবেন। এবং রাজীব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা অষ্টমীর আরো তথ্য পরবর্তী সংবাদ সঞ্চারগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোর সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শারদীয় দুর্গাপূজায় কুমিল্লার পূজা মণ্ডপগুলো ভক্তদের সমাগমে মুখর হয়ে উঠেছে। নতুন পোশাক গায়ে জড়িয়ে শিশু কিশোর, তরুণ তরুণীরা সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন। দেবীর দর্শন শেষে বিভিন্ন মণ্ডপে সমবেত হয়ে পুষ্পাঞ্জলি দেন সর্বস্তরের ভক্তরা। এদিকে প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালীবাড়ি সহ জেলার প্রতিটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। বিপুল উৎসাহ উদ্দীপনায় মণ্ডপে মণ্ডপে চলছে পূজার নানা আনুষ্ঠানিকতা।
পূজা মণ্ডপগুলো এখন ঢোল, ঢাক, কাঁসার ঘণ্টা আর উলুধ্বনিতে মুখরিত। নতুন পোশাক গায়ে জড়িয়ে শিশু কিশোর, তরুণ তরুণীরা সকাল থেকে ঘুরে বেড়ান মণ্ডপে মণ্ডপে। তবে বিকেলে দেবী দর্শনের জন্য মণ্ডপগুলোতে ভিড় আরও বাড়তে থাকে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সপ্তমী তিথি থেকে জাগ্রত হন দেবী দুর্গা। 10 হাতে দমন করেন পৃথিবীর সব অমঙ্গল আর অশুভকে। মায়ের কাছে চাই আমরা দেশের সবাই মিলে যেন একত্রে মিলেমিশে ভালো থাকতে পারি, সবাই যাতে ভালো থাকে আর আমি যাতে এই পরীক্ষায় ভালো নাম্বার আনতে পারি। মার কাছে সবাই তো ভালো মন্দ সবাই যাচাই করছি, সবার জন্য আশীর্বাদও করলাম, মার কাছে আশীর্বাদও চাইলাম। পুজোর আয়োজন খুবই এবার ভালো, আইন শৃঙ্খলা খুব তৎপর আছে আমাদের। এদিকে জেলার প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা রেখেছে পুলিশ ও জেলা প্রশাসন। এছাড়া সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করেছি। মোট 161টা পূজা মণ্ডপ রয়েছে আমাদের সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায়, এবং এই 161টা পূজা মণ্ডপের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের 39টা প্লাটুন নিয়োজিত রয়েছে, এবং এরা 24/7 এই এলাকার নিরাপত্তার জন্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। পূজা উপলক্ষে এবার সদর উপজেলায় 131 মণ্ডপে বিএনপির পক্ষ থেকে দেয়া হয়েছে নগদ অর্থসহ শুভেচ্ছা উপহার। আমরা মাইনরিটি মেজরিটি না, আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা সবাই এই দেশের ভূমিপুত্র। এই হোক আমাদের মূল স্লোগান, তাহলে দেশ এগিয়ে যাবে, জাতি এগিয়ে যাবে, আগামী প্রজন্ম পাবে একটা সুন্দর বাংলাদেশ। এবছর কুমিল্লা জেলার 818টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। শরীফ আজাদ, প্রীতম, 71। দর্শক, অষ্টমী পূজার আয়োজন নিয়ে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, এবং যেমনটি আমরা দেখলাম যে কুমিল্লাতে পূজা মণ্ডপগুলোতে যারা রয়েছে, পূজা মণ্ডপগুলো যেমনটি বলছিলাম, শিশু কিশোর, তরুণ তরুণীরা সেখানে ভিড় জমাচ্ছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আপনি কেমন দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপগুলোর আয়োজন আর নিরাপত্তার তথ্য একটু জানবো আপনার কাছে। আসলে মূলত হচ্ছে কুমিল্লায় সেই ভোরবেলা আজকে দিনের কথা যদি বলি, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি দর্পণ সংঘ, এবং সেই দর্পণ সংঘটি নানুয়া দিঘির পার অবস্থিত নগরের সেই দর্পণ সংঘে ইতিমধ্যেই কিন্তু আপনি দেখছেন যে মণ্ডপের ভেতরে শিশু কিশোররা কিন্তু ইতিমধ্যে অবস্থান করছে, এবং প্রত্যেকটি এলাকার চিত্রটাই হচ্ছে এমন যে সকাল ভোরবেলা হতেই কিন্তু কিছুক্ষণ পরে মণ্ডপগুলোতে শুরু হবে অর্চনা, এবং সেই অঞ্জলির মধ্য দিয়ে দিনের শুরু হয়, এবং সেইখানে মণ্ডপগুলোতে ঢাক, ঢোল এবং উলুর ধ্বনিতে মুখরিত থাকে, এবং শিশু কিশোররা এক স্থান থেকে অন্য স্থানে তারা যায়, এবং সেই জন্যে মুখরিত এবং কলবিত থাকে। এবং সেই জন্য আমরা যদি দু একজনের সাথে কথা বলি, কেমন এইবার কেমন পালন করছেন পুজো? হ্যাঁ, মোটামুটি ভালোই। মোটামুটি আমরা গতকাল রাত থেকে আমরা পুজো দেখতেছি, সারা রাত আমাদের পুজো দেখা হয়েছে। এখনো আমরা কুমিল্লায় আসছি, কুমিল্লায় আমরা পুজো দেখি। আমি আসছি নোয়াখালী থেকে, নোয়াখালী মাঝদি থেকে আমি আসছি। আমরা নোয়াখালীর পুজো দেখছি গতকাল রাতে সারা রাত। এখন আমরা রাতে আপনার গেছিলাম হাজীগঞ্জ থেকে এখন আমরা আসছি আপনার কুমিল্লাতে। লাবণী, আসলে মূলত হচ্ছে শুধুমাত্র কুমিল্লার না, তারা সেই নোয়াখালী থেকেও এসছেন কুমিল্লার পুজোর মণ্ডপগুলো দেখার জন্য। সেই দূর দূরান্ত থেকে যারা আসেন, সকালবেলা থেকে শুরু হয় পূজা অর্চনা, এবং সেই সাথে অঞ্জলি দেওয়ার পরে শিশু কিশোররা নানা রঙের পোশাক পরে তারা কুমিল্লা নগর এবং কুমিল্লা জেলার বিভিন্ন পূজা মণ্ডপ তারা পরিদর্শন করেন, এবং পূজার নিরাপত্তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে কুমিল্লায়। এবং এই কুমিল্লায় শুধুমাত্র আনসার, র্যাব নয়, এবং সেই সাথে সেনাবাহিনীও নিরাপত্তায় কাজ করছে। তবে নিরাপত্তা নিয়ে যারা পূজার্থী রয়েছেন তারা অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করছেন, কারণ এইবার নিরাপত্তা বলয় সৃষ্টি করার কারণে কিন্তু পূজার্থীর সংখ্যা বেড়েছে। তেমনিভাবে পূজার যে কুমিল্লা জেলা, এই নগরেই কিন্তু 130টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে, তার মধ্যে 818টি পূজা
পূজা মণ্ডপে কুমিল্লা জেলা পূজা হচ্ছে এবং সেইখানে কিন্তু স্থায়ী মণ্ডপ কিন্তু রয়েছে কুমিল্লা নগরে। তবে পূজার সবচেয়ে বড় বিষয় হচ্ছে নানা রঙের রাঙিয়ে তোলার জন্য পূজা মণ্ডপগুলোকে নানা ডিজাইনে করা হয়। যেমন এই জায়গায় কুড়ে ঘর করা হয়েছে, কোথাও বা দৃষ্টিনন্দন করে সেই পূজা মণ্ডপগুলো সাজানো হয়েছে এবং পূজা মণ্ডপগুলোতে আগত দর্শনার্থীর জন্য রয়েছে দুপুরের আগে প্রসাদ বিতরণ করা হয়, রাতের সন্ধ্যার পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই জায়গায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই পূজা মণ্ডপ কিন্তু পরিদর্শন করছেন। তা আমরা গতকালকে এবং বেশ কিছু বা এর আগের দিন কিন্তু বেশ কিছু পূজা মণ্ডপ আমরা ঘুরে দেখেছি এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু কিন্তু দেখা যায় না। এদিকে সীমান্ত এলাকা জুড়ে কিন্তু বিজেপি টহল জোরদার করেছে। আজকেও সকাল 10:40 কুমিল্লা 14 গ্রাম এলাকায় কিন্তু বিজেপির সেই যে পূজা পরিদর্শন করতে যাবেন কুমিল্লার 10 বিজেপির সেই অধিনায়ক, তিনি পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। পূজার যেই ঢাক ঢোল, পূজার যে ঢাক ছাড়াই কিন্তু পূজা হচ্ছে না, সেই বিষয়টি কিন্তু দেখা যাচ্ছে পূজার যে একটি ঐতিহ্য। এই জন্য নিরাপত্তা বলয় সৃষ্টি করার মধ্য দিয়ে কুমিল্লায় কিন্তু পূজার্থীর সংখ্যা কিন্তু বেড়েছে। এই উৎসবটি তারা বলছেন সম্প্রীতির কুমিল্লায় উৎসব সবার জন্য। লাবণী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনি আমাদেরকে দারুণ কিছু তথ্য দিলেন মহাষ্টমীর এই দিনে। দর্শক, কুমিল্লার মহাষ্টমীর পূজার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক। প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পাখির বাসার আদলে এবার শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ সাজিয়েছে শেরপুরের মার্চেন্ট ক্লাব। পরিবেশ বান্ধব উপকরণে তৈরি এই দুর্গা মণ্ডপ ও প্রতিমা সাড়া ফেলেছে এলাকা জুড়ে। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যেন পাখিদের অভয়াশ্রম। বড় একটি পাখির বাসার আদলে দুর্গা প্রতিমা ঘিরে দেখা যায় অসংখ্য ছোট ছোট পাখির বাসা। পাখির আবাস ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে শেরপুর শহরের কালীর বাজার মা ভবতারা কালী মন্দির চত্বরে ব্যতিক্রমী এক দুর্গা মণ্ডপ সাজিয়েছেন মার্চেন্ট ক্লাবের সদস্যরা। পাখিদের আমরা কোনো গুরুত্বই দিই না, কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখি যে কত বড় প্রয়োজনীয়। আসবাবপত্র যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দিয়ে মূল পূজার থিমটা এবার তৈরি করা হয়েছে পাখির আবাসস্থল সুরক্ষার জন্য। যে ধরনের প্রতিমা আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়, এটা একটা ব্যতিক্রম ধর্মী প্রতিমা। এটা দেখার জন্য সারা জেলার থেকে লোকজন এখানে সবসময় আসে। পরিবেশ ও পাখি সুরক্ষার গুরুত্ব জানাতে পরিবেশ বান্ধব উপকরণে নির্মিত এই দুর্গা মণ্ডপের আয়োজন, বলছেন আয়োজকরা। পরিবেশ কিভাবে রক্ষা করা যায়, মানুষকে যেভাবে বার্তা দেওয়া যায় যে পাখি হারিয়ে ফেলছে দিন দিন, পাখিকে সংরক্ষণ করার উদ্যোগটাই আমরা নিয়েছি, যে মানুষ অবাধে যে সৃষ্টি ধ্বংস করছে এই সৃষ্টি যেন রক্ষা করতে পারে। শারদীয় দুর্গা উৎসবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি রয়েছে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, অষ্টমী পূজার আরও তথ্য জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাবুল হোসেন। বাবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি কোন মণ্ডপে রয়েছেন একটু জানাবেন, আর অষ্টমী পুজোর কি আয়োজন চলছে সেখানে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, আর পুজো ঘিরে আসলে সারাদিন কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? আমি রয়েছি নগরীর আমলাপাড়া মণ্ডপে। সকালে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আসলে এই দিনের যে আনুষ্ঠানিকতা, পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এরপর যে দর্পণ স্থান সেটি রয়েছে এবং আজ কুমারী পূজা, যেটি রামকৃষ্ণ আশ্রম, সেটি বেলা 11টায় এই নগরীতে হবে। আপনি জানেন যে ময়মনসিংহ নগরীতে 90টি 33টি ওয়ার্ডে 90টি পূজা মণ্ডপ সহ জেলায় 781টি স্থায়ী অস্থায়ী মণ্ডপ মন্দিরে এই শারদীয় দুর্গোৎসব হচ্ছে। আমরা যেটি দেখছি যে সকাল থেকে শাক ঢাক ঢোলের শব্দ আর উলুধ্বনির মাধ্যমে এই যে পূজার যে আজকে মহা অষ্টমী সেটি শুরু হয়েছে। এই মন্দিরের পুরোহিত সকাল থেকেই
সেই পূজার যে অর্চনা সেটি শুরু করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এবং তারা সেই আনুষ্ঠানিকতা যোগ দিয়েছেন। নিরাপত্তার ব্যবস্থা যদি বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রত্যেকটি মণ্ডপ মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যে কারণে সকাল থেকে এই যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন উৎসব মুখর থাকছে প্রতিটি মণ্ডপ মন্দির, এবং সেখানে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই যে মধ্যরাত পর্যন্ত যে চলছে যে দেবী দর্শন এবং মণ্ডপে মন্দিরে যে উৎসব মুখরতা, সেটি আমরা দেখছি যে নগরীর প্রতিটি যে 33টি ওয়ার্ডে সেটি ছড়িয়ে পড়েছে এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা এবং স্থানীয় প্রশাসন রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও কিন্তু সেটি দেখভাল করছেন যাতে পূজারীদের কোনো ধরনের সমস্যা না হয়। তো এই মন্দিরের যে কমিটির কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানবো যে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কতটা আপনারা সন্তুষ্ট এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে নিরাপত্তায়। ধন্যবাদ টেলিভিশনকে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর টহল অভিযান অব্যাহত আছে। আমরা মোটামুটি সন্তুষ্ট তাদের এই কার্যক্রমে এবং আমাদের এখানে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত আমরা আশা করি না, ঘটবেও না আমরা আশা করি। ধন্যবাদ লাবণী, আপনি শুনছিলেন আসলে সম্প্রীতির জেলা ময়মনসিংহে কখনোই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না এমনটি কিন্তু যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন, এবং আমরাও যেটি দেখছি যে ষষ্ঠী, সপ্তমী, আজকে অষ্টমী, তো আগামী যে নবমী দশমী রয়েছে সেখানে হয়তো তারা যেটি আশা করছেন যে স্বস্তির এবং আনন্দঘন উৎসব মুখর পরিবেশে। অবশ্যই বাবুল, নিশ্চয়ই একটি স্বস্তির এবং নিরাপত্তা থাকুক পূজা মণ্ডপগুলোতে, আমরাও সেই আশা করছি। নিশ্চয়ই আমরা আরো তথ্য পরবর্তীতে আবার আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। শারদীয় দুর্গোৎসবে এবার জয়পুরহাটের বিভিন্ন মণ্ডপে চলছে পূজার নানা আয়োজন। মণ্ডপগুলো সেজেছে নানা সাজে, তবে এবারও মধ্যপালি সার্বজনীন দুর্গা মন্দিরে নজর কাড়ছে পুকুরের উপর বাঁশের কাঠামোয় তৈরি 3 তলা পূজা মণ্ডপ, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন ভক্তরা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। অশুভের বিনাশিনী, সত্য, শুভ, সমৃদ্ধির আরাধ্য দেবী দুর্গা। তাকে ঘিরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। সেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে জয়পুরহাট সদরের মধ্যপালি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে। পুকুরের ওপর ভাসমান কাঠামোর বাঁশের নকশায় গড়ে উঠেছে 3 তলা অস্থায়ী এই মণ্ডপ। নান্দনিক কারুকাজে সাজানো এই মণ্ডপ এখন ভক্ত ও দর্শনার্থীর ভিড়ে মুখর। আমরা শুনেছি যে এখানে পালিতে পুকুরের উপরে 3 তলা মন্দির বানানো হয়েছে, তো সেই জন্য আমরা দেখার জন্য এখানে এসেছি। জেলা এবং জেলার বাইরে থেকে অনেক ভক্তবৃন্দ আসতেছে, আমরা অনেক আনন্দিত তাদের এখানে পদধূলি পেয়ে, এবং আমরা আশা করছি সামনের দিন আরো ভক্ত সমাগম বেশি হবে। আমাদের ভক্তবৃন্দরা আকৃষ্ট হয় ব্যতিক্রম জিনিসটাকে একটু দর্শন করার জন্য সমাগমটা বেশি করে, এই জন্য আমরা। প্রতিমা কারিগররা জানান, পূজায় সাধারণ মণ্ডপে যেখানে 15 থেকে 20 দিনে কাজ শেষ হয়, সেখানে ব্যতিক্রম এই আয়োজন করতে সময় লেগেছে 2.5 মাসেরও বেশি। খরচ হয়েছে প্রায় 5 লাখ টাকা। প্রথমে 1 তলা, পরে 2, এরপর 3 তলা। গত 9 বছর ধরে এই আয়োজনকে নতুন মাত্রায় নিয়ে গেছে মধ্যপালি প্রগতি সংঘ। আকর্ষণীয় এই মণ্ডপে দর্শনার্থীর চাপ সামলাতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী। সার্বিক যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এখানে মানুষজনের সমাগম হচ্ছে এবং আমাদের প্রশাসনের সহযোগিতা অব্যাহত। জয়পুরহাট জেলায় 37টি অতি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে। আমাদের পুলিশের পাশাপাশি সেখানে আনসার সদস্য থাকবে। সেই সাথে আমরা বাংলাদেশের যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বয় করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, বাংলাদেশ সেনাবাহিনীর টহল থাকবে, আমাদের পুলিশের টহল থাকবে। ভক্তি আর সৌন্দর্যের অনন্য সমন্বয়ে মধ্যপালি দুর্গা মন্দির যেন এই উৎসবের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। হাসান আহমেদ, 71। শিগগিরই ভারতের ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বর্মা। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রণদা প্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় কুমুদিনী হোমসের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরিদর্শন শেষে হাই কমিশনার বলেন,
বাংলাদেশ ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। তিনি বলেন, ভিসা জটিলতা অতি শিগগিরই সমাধান হবে। বর্তমানে মেডিকেল ভিসা চালু রয়েছে। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কানাডার হাই কমিশনার অজিত সিং, নেপালের অ্যাম্বাসেডর ঘনশ্যাম ভান্ডারী সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We are still issuing a large number of visas, and large number of medical visas are being issued every day, and we hope that as the situation improves, law and order situation improves, we'll be able to expand the visa operation. এবারে ১৬তম বর্ষে পা রাখল দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মাননা সম্মেলন। এই আয়োজন উপলক্ষে বরিশাল নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে বসেছে মৃৎশিল্পের মেলা, যেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন মৃৎশিল্পীরা। মাটির তৈরি উপকরণ দিয়ে তারা বসিয়েছেন অনবদ্য সাংস্কৃতিক পসরা। বিধান সরকারের প্রতিবেদন। মূলত দুর্গাপূজার প্রতিমা তৈরির পর এর কারিগরদের কেউ তেমন মনে রাখে না। তবে বরিশালের মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা পর্ষদ মৃৎশিল্পীদের প্রতি বছর একত্রিত করছে। এতে করে গৌরববোধ করছেন মৃৎশিল্পীরা। সুযোগ পাচ্ছেন একে অপরের সাথে দেখা করার। এই জন্য তারা সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করেন। তো আমাদের এই অনুষ্ঠানের পর আমাদের সবসময় মনটা প্রফুল্ল থাকে। আমরা তো এই মৃৎশিল্পীর কাজ করি, আমাদের সম্মাননা পুরস্কার দেবে এর জন্য আসছি। যতদিন অনুষ্ঠান হইবে আমাকে ডাক না দিলে আমরা আসবো, কারণ এই দিন তো অনুষ্ঠান, এটা তো আমরা জানি। সবাই মিলে একটা একত্রিত হয়েছি, অনেক পরিচিত অপরিচিত লোকের সাথে দেখা মিলেমিশে। সম্মেলন উপলক্ষে মাটি তৈরি উপকরণের মেলা বসেছে, যেখানে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী টেপা পুতুল, রাজশাহীর শখের হাড়ি থেকে পিরোজপুরের মনসার ঘট স্থান পেয়েছে। শিল্পীরা তুলে ধরেন এসবের ঐতিহ্য কথা। সবসময় কাজ করি, কিছু আর হাড়ি বাতিল বানায়, তার সাথে সাথে টেপা পুতুল বানায়। আর আগে সকালে হাড়িতে মিষ্টি নিয়ে যেত, তারা খুব আনন্দ পাত যে সকালে হাড়ি থেকে মিষ্টি নিয়ে আসছে, খুব আনন্দ পাত। এখন তো সেটা হারিয়ে যাচ্ছে। মনসা মায়ের তৈরি করি ওই ঘট, আর বিভিন্ন আবার ঠাকুর তৈরি করি। মেলায় পছন্দের খেলনা কিনতে পেয়ে খুশি শিশুরা। আর অভিভাবকরা বলেন, এসব ঐতিহ্য বহন করা উপকরণ এখন বিলুপ্তির পথে। এর সাথে সন্তানদের পরিচয় করাতেই মেলায় আসা। আমার রান্নাবাতির একটা সেট কিনলাম মাটি, আর আমার জন্য একটা হাঁস কিনলাম। বাচ্চাদেরকে নিয়ে আসি যে মৃৎশিল্পটা কি, কিভাবে যে তারা এখানে চিত্রকর্ম করছে, ওরা দেখে ওরা উৎসাহিত হয়। আর আয়োজকরা বলেন, আর্থিক দুর্নীতির কারণে এবারে অনুষ্ঠানের পরিধি কমাতে হয়েছে। যেভাবেই হোক আমাদেরকে এটা বাঁচিয়ে রাখতে হবে, টিকে রাখতে হবে। তো আমি আশা করব যে সবাই এগিয়ে আসবে। ব্যাপকভাবে করার যে ব্যবস্থা, সেটা এবছর একটু কম রয়েছে, কিন্তু ব্যাপক উৎসাহ রয়েছে মৃৎশিল্পীদের। টাঙ্গাইল, রাজশাহী, নেত্রকোনা, রাজবাড়ী, শরীয়তপুর ছাড়াও বরিশাল অঞ্চল মিলিয়ে এবারের সম্মেলনে নারী এবং পুরুষ মিলিয়ে ৭০ জন মৃৎশিল্পী অংশ নিয়েছেন। বিধান সরকার, ৭১, বরিশাল। নেত্রকোনায় দুর্গোৎসবকে আরও আনন্দমুখর করতে বিভিন্ন মণ্ডপে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে পূজার সপ্তমী। সোমবার নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে পূজার সপ্তমী। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য আর আবৃত্তির পরিবেশনায় উৎসব পেয়েছে ভিন্ন মাত্রা। আয়োজকরা জানান, এই অনুষ্ঠান চলবে বিজয়া দশমী পর্যন্ত। মঙ্গলবার জেলার বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হবে কুমারী পূজা, আর সেই আয়োজন ঘিরে পূজা মণ্ডপগুলোতে শুরু হয়েছে নতুন প্রস্তুতি। জেলা প্রশাসক বলছেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেই ফায়ার সার্ভিস স্টেশন। এতে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি সহ হতাহতের সংখ্যা বাড়ছে। অথচ ঢাকার পার্শ্ববর্তী শিল্পাঞ্চল খ্যাত এই উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় ৫ শতাধিক শিল্প কারখানা, আর এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ নারী পুরুষ। এছাড়া রয়েছে বড় বড় বিপণী বিতান, হাসপাতাল, ব্যাংক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন। এলাকায় ২০২১ সাল থেকে এ পর্যন্ত ২ শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এরপরেও ফায়ার স্টেশন নির্মাণ না করায় আতঙ্কে এলাকাবাসী। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। শিল্পাঞ্চল খ্যাত ব্যস্ততম নগরী হিসেবে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা।
উপজেলার প্রাণকেন্দ্র ভুলতা গাউসিয়ায় দেশের অন্যতম পাইকারি মার্কেট সহ বিপণী বিতান, 8টি বেসরকারি হাসপাতাল, 20টি ব্যাংক সহ রয়েছে 5 শতাধিক শিল্প কারখানা ও আবাসিক ভবন। এলাকার লোকজন বলছেন, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতি সহ বাড়ছে হতাহতের সংখ্যা। মিল ইন্ডাস্ট্রিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এবং জীবন নাশ হয়েছে। ফোন করে আমরা ফায়ার সার্ভিসের কোনো লোক আমরা পাই না। এতে করে আমাদের মতন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 2021 সালে একটি কারখানার 6তলা ভবনে আগুনের ঘটনায় 52 জনের মৃত্যু হয়। সবশেষ 2024 সালের 25 আগস্ট গাজী টায়ার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন 184 জন। আমাদের গোলান্দালি ইউনিয়নে অথবা বুলতা ইউনিয়নে একটি ফায়ার সার্ভিস খুবই দরকার। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস না আসার কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়। গার্মেন্টস ও মার্কেট মালিক পক্ষ জানায়, এলাকার কাঞ্চনে ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও যোগাযোগ ব্যবস্থা খারাপ ও জনবল কম থাকায় ঠিক সময়ে তারা ঘটনাস্থলে পৌঁছতে পারেন না। তৎক্ষণাৎ ব্যবস্থার জন্য অত্র এলাকার আশেপাশে আমার জানা মতে কোনো ফায়ার সার্ভিস বা ফায়ার সার্ভিস সিভিল স্টেশন নাই। এই দেশের শিল্প ব্যবসাকে বাঁচানোর উদ্যোগ নিতে গেলে অবশ্যই ভুলতাতে একটি স্বয়ংসম্পূর্ণ ফায়ার সার্ভিস ইউনিট করাটা অত্যন্ত প্রয়োজন। এ বিষয়ে প্রতিটি ইন্ডাস্ট্রিতে সেফটি প্ল্যান নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আমরা এটা বাস্তবায়নের জন্য আমাদের ইন্সপেক্টর যারা আছে প্রতিনিয়ত তারা কিন্তু এটা ভিজিট করে তাদেরকে পরামর্শ দিচ্ছে। তবে ভুলতা ও তারাবো এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। এখানে অনেক বেশি ফ্যাক্টরি রয়েছে, অনেক ওয়ার্কার এখানে বসবাস করে। এই কারণে এখানকার সেফটি ইনশিওর করার জন্য আমরা একটা নতুন করে ফায়ার সার্ভিস স্টেশন আমরা চেয়েছি। এটি মন্ত্রণালয় যাচাই বাছাই করছে। আমরা আশা করছি হয়তো আগামী বছর এটা ফলপ্রসূ হবে। 2021 সাল থেকে এ পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় 2 শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, 71। দর্শকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম যে নারায়ণগঞ্জ ও রূপগঞ্জে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই, যেহেতু এটি একটি শিল্পাঞ্চল এবং সেখানে তো বিভিন্ন ধরনের কলকারখানা ছাড়াও হাসপাতাল রয়েছে, ব্যাংক রয়েছে। তো সেখানে যদি কোনো অগ্নিসংযোগ হয় সেক্ষেত্রে ফায়ার সার্ভিস না থাকায় তো বিভিন্ন ধরনের সমস্যা আসলে হতে পারে। প্রশাসন আদৌ কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ব্যাপারে তাদের মতামত কি জানাবেন? লাবণী, ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, এই উপজেলার কিন্তু বাণিজ্যিক কেন্দ্র এলাকা হিসাবে কিন্তু ভুলতা এলাকাকে আমরা জানি। এই ভুলতাকে কেন্দ্র করে কিন্তু বড় বড় শিল্প কারখানা, বিপণী বিতান, 8টি হাসপাতাল, 20টির মতো ব্যাংক এখানে রয়েছে। এছাড়া কিন্তু ছোট বড় বিশেষ করে ভুলতা সহ গোলাকান্দাল, তারাবো এলাকায় কিন্তু 5 শতাধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে। এখানে কিন্তু কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। তো আমরা স্থানীয় যে শিল্প কারখানার মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে থাকে। আপনাকে শুরু করে জানিয়ে রাখি, 2021 সালে 8ই জুলাই রূপগঞ্জের সবথেকে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেজান জুস ফ্যাক্টরিতে, সেখানে কিন্তু 52 জন শ্রমিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে। এছাড়া কিন্তু এই পাশে কিন্তু এইচপি কেমিক্যাল কারখানায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভুলতা গাউসিয়া এলাকায়। এই পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটি গাউসিয়া সবচেয়ে বড় যে কাঁচা বাজার এবং টিন মার্কেট, সেই মার্কেটে কিন্তু 2024 সালে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু 1.5 শতাধিক দোকানপাট পুরো 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া কিন্তু আশেপাশে বিভিন্ন কাঠের মার্কেট, কাঠ মার্কেট, বিভিন্ন টেক্সটাইল কারখানা এবং বসতবাড়িতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা আমরা জানতে পেরেছি এবং হতাহতের খবর আমরা পেয়েছি। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসকে তারা জানালেও কিন্তু ফায়ার সার্ভিস সময় মতো না আসার কিন্তু কারণে বড় বড় ভয়াবহ অগ্নিকাণ্ডের যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা তার সাথে কয়েক গুণ ক্ষতি কিন্তু এখানে হচ্ছে। তো এই কারণে কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে এবং শিল্প মালিকরা জানিয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত একটা আতঙ্কে থাকে যে আগুন লাগার পর আগুন নির্বাপকের কোনো ব্যবস্থা তারা সুবিধা পাবে কিনা। তো ফায়ার সার্ভিসের যে
নারায়ণগঞ্জ জেলা উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিনের সাথে আমরা কথা বলছি। উনি আমাদেরকে জানিয়েছে প্রতিটি শিল্প কারখানায় কিন্তু অগ্নি নির্বাপকের জন্য তার ব্যবস্থা রাখার জন্য তারা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিচ্ছেন। তবে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে তারা ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিন্তু তারা নিজেরা কিন্তু সমাধান করতে পারছে, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে কিন্তু তারা ফায়ার সার্ভিসে শরণাপন্ন হচ্ছে। আর বিশেষ করে একটা কথা জানে আর কি, রূপগঞ্জে কিন্তু একটি ছোট ফায়ার স্টেশন রয়েছে, কাঞ্চন নদী ফায়ার সার্ভিস আছে, সেখানে কিন্তু একেবারে জনবল এবং আধুনিক যন্ত্রপাতি না থাকায় কিন্তু এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় কিন্তু তারা কিন্তু সঠিক সময়ে আসতে পারছে না। তবে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা ফায়ার স্টেশনের জন্য আবেদন করেছে এবং আবেদনটা যদি তারা প্রস্তাবটা অনুমোদন হলে কিন্তু তারা দ্রুত ব্যবস্থা নেবেন দ্রুত ফায়ার স্টেশন স্থাপনের জন্য। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলেছে যে বিগত সময়গুলোতে তারা রূপগঞ্জে বিশেষ করে গোলাগান্দা বুলতা এই এলাকায় কিন্তু নির্দিষ্ট জমি না থাকার কারণে কিন্তু তারা এই ফায়ার স্টেশন তারা স্থাপন করতে পারেনি। তবে তারা আমাদেরকে বলেছে তারা 3টি ফায়ার স্টেশনের জন্য তারা প্রস্তাবনা করেছেন, সেটা অনুমোদন হলে কিন্তু খুব দ্রুত এখানে ফায়ার স্টেশন স্থাপন করা হবে এবং দুর্ঘটনার যে অগ্নিকাণ্ডের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা সেটা অনেকটা কম হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু আমি আপনাকে জানার যে ফায়ার স্টেশনের জন্য কিন্তু এলাকায় কিন্তু কয়েক দফা স্থানীয় বিভিন্ন সংগঠন ফায়ার স্টেশন স্থাপনের জন্য তারা আন্দোলন করেছে এবং তারা আন্দোলন করছে। তবে তারা বলছে যে দ্রুত যদি ফায়ার স্টেশন স্থাপন করা হয় তাদের আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটা কম হবে বলে আমাদেরকে বলেছে। লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনে বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, আমাদের সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন। 2 বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসায় খুন হন গৃহবধূ সুমা আক্তার। পরিবারের ধারণা ছিল বাড়িতে চুরি করতে এসে কেউ তাকে হত্যা করেছে। 2 বছর পর পিবিআই এর তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দারা বলছে শালিকার সাথে পরকীয়ার জেরে দুলাভাই সহ দুজনে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সুমা আক্তারকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে ফিরে জানাচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন আমানুল্লাহ আমান। 2023 সালের 7 নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাসায় খুন হন সুমা আক্তার নামের এই গৃহবধূ। ঘটনার পর সুমা আক্তারের মা সাজেদা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ওই সময় সন্দেহভাজন হিসেবে সুমার বোন সোহানা আক্তারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে থানা পুলিশ। যদিও তখন হত্যার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয় তারা। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় নারায়ণগঞ্জ জেলা পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা আবারও আদালতের অনুমতি নিয়ে সোহানা আক্তারকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহানা তার বোনকে হত্যার দায় স্বীকার করে, জানায় দুলাভাইয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, তাই দুজনে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সোহানা আদালতে জবানবন্দি দেওয়ার পর গত 25 সেপ্টেম্বর সুমা আক্তারের স্বামী শহীদুল্লাহকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেও হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। প্রতিদিনের মতো এই ঘরেই ঘুমিয়েছিল সুমা আক্তার। সকালে ঘুমন্ত অবস্থায় তাকে তারই বোন এবং স্বামী পরিকল্পিতভাবে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর গল্প সাজায় চোর চুরি করতে এসে তাকে হত্যা করে পালিয়ে গেছে। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছে পিবিআইয়ের জালে। ঘটনাটা যখন ঘটে তখন ডিসিস্টের স্বামী শহীদুল্লাহ সে এটার একটা চুরির ঘটনা বললে এটা একটা ঘটনা শেষ সিজন করে। পরবর্তীতে যখন আমরা তদন্ত করি, তদন্তকালে আমরা পাই যে আসলে এটা কোনো একটা চুরির ঘটনা না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। শহীদুল্লাহ এটাই বলতে চেয়েছে যে যেহেতু তার শালিকার সঙ্গে তার 4-5 বছর তার প্রেমের সম্পর্ক, শহীদুল্লাহ এবং সোহানা তারা দুজন মিলে পরিকল্পনা করে যে তার এই ভিকটিমকে হত্যা করে তারা নিজেরাই দাম্পত্য জীবন শুরু করবে। শুধুমাত্র এই ধারণার বশবর্তী হয়ে তারা এই ভিকটিমকে হত্যা করে। সোমাকে যখন হত্যা করা হয় তখন তার ছেলে এই লামিমের বয়স মাত্র 1 বছর আর মেয়ে লামিয়ার বয়স 10। মায়ের মৃত্যুর পর গত 2 বছর বাবার কাছেই বড় হচ্ছিল তারা। সর্বশেষ বাবাও মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এখন তাদের দুজনকে নিয়ে চরম বিপাকে পড়েছেন দাদি হাফিজা খাতুন। আমাদের আর কেউ নাই, আমার ভূত ছাড়া কেউ নাই, আমার ভূতেরা চাই, আমার ভূত আমার কাছে আনে। আমি একটাই চাই আমার বাবারা যাতে ফিরিয়ে দেয়।
পরকীয়া প্রেমের পরিণতি কতটা ভয়াবহ সোমা হত্যার ঘটনাটি তার অন্যতম উদাহরণ। একদিকে স্ত্রী হত্যা, অন্যদিকে অনিশ্চয়তায় ডুবে গেছে সন্তানদের ভবিষ্যৎ। স্থানীয়রা বলছে এই হত্যার ঘটনাটি সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। আশিক মাহমুদ, ৭১, নারায়ণগঞ্জ। ঠাকুরগাঁও সদরে উপজেলায় নিজ ঘর থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 10:30টায় উপজেলার ভুল্লি আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট গ্রামের টিনশেড বাড়ি থেকে শমিলা রানী ও তার মেয়ে শাপলার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শমিলা রানী ওই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের দ্বিতীয় স্ত্রী। পুলিশের প্রাথমিক ধারণা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু হয়েছে। ভুল্লি থানার উপপরিদর্শক দিন মোহাম্মদ জানান, ঘরটির দরজা ও জানালা বাইরে থেকে বন্ধ ছিল, দরজায় বিদ্যুতের উপস্থিতি ছিল। বিদ্যুৎ লাইন বন্ধ করার পর ঘরে প্রবেশ করা গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে মৃত্যুর কারণ নিয়ে সংশয় প্রকাশ করে স্থানীয়রা বলছেন, শমিলা রানী স্বামী থেকে আলাদা হয়ে মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। খাগড়াছড়ি ও গুইমারায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি বেসামরিক প্রশাসনের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম। সোমবার খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পাহাড়ি বাঙালি শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি আরও বলেন, সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে যাতে ওপাশ থেকে অবৈধ অস্ত্র ঢুকতে না পারে। এছাড়া পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলবে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাঙ্কের ঢালাইয়ের অংশ ভেঙে পড়ে এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আহমদ ওসমানী হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী ছিলেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হাসপাতালের নিচে দোকানে চা খাচ্ছিলেন সুমন আহমদ। এ সময় হঠাৎই ঢালাইয়ের অংশ ভেঙে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন নিহতের সহকর্মীরা। নড়াইল সদর উপজেলার বুড়িখালী এলাকায় সরাতলা গ্রামের ইজি বাইক চালক আকবর ফকির হত্যা রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি বাবু সর্দারকে গ্রেফতার করা হয়েছে। 28 সেপ্টেম্বর রাতে লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকায় ব্র্যাক অফিসের সামনে মহাসড়ক থেকে হত্যাকাণ্ডে জড়িত আসামি বাবু সর্দারকে গ্রেফতার করা হয়। সোমবার জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারকৃত বাবু সর্দার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধ, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি ভিকটিমের খারাপ আচরণ এবং কন্যা পুত্রবধূর প্রতি কুনজরের কারণে পূর্ব পরিকল্পিতভাবে আকবর ফকিরকে একাই হত্যা করেছে বলে জানিয়েছে বাবু সর্দার। 26 সেপ্টেম্বর সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের একটি বাঁশবাগান থেকে আকবর ফকিরের মরদেহ উদ্ধার হয়। কক্সবাজার সদর উপজেলার চৌফল দণ্ডিতে ছুরিকাঘাতে আমজাদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় নতুন মহাল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে একদল সন্ত্রাসী হঠাৎ আমজাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আমজাদ হোসেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ছোট ভাই। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এদিকে আমজাদ হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বাংলাদেশে শতকরা 11 থেকে 12 ভাগ হিন্দু ভোটারদের ভোটে নির্ধারণ হবে দেশ কি মৌলবাদীরা চালাবে বা অন্য কেউ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। সোমবার রাতে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনীর বেশ কয়েকটি শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ ও মন্দির পরিদর্শন এবং পূজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব মন্তব্য করেন। বিএনপি সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠতায় বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরও বলেন,
রাষ্ট্র ক্ষমতায় মৌলবাদীরা আসলে দেশ আফগান সিরিয়ার মতো হবে, দেশে সংকট সৃষ্টি হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে সনাতন সম্প্রদায়ের মধ্যে উপহার বিতরণ হয়েছে। সোমবার উপজেলার উত্তর বালাসুরের ঐতিহ্যবাহী জমিদার যদুনাথের বাড়ি শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ দুর্গা মন্দির প্রাঙ্গণে এই আয়োজন হয়। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের হাতে শাড়ি ও 3 পিস তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, এ উৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, সবার আনন্দের উৎসব। আগামী 100 বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সোমবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার শারদীয় বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন ও তার আগে উপজেলার গাজীরহাট বাজারে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে আগামীর প্রধানমন্ত্রী হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই সবাইকে দলের মধ্যে ঐক্য গড়ে তুলে কাজ করতে হবে। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চল কমান্ডার বাগেরহাটের মোংলার মন্দির পরিদর্শন করেছেন। সোমবার রিয়ার অ্যাডমিরাল AKM জাকির হোসেন উপজেলার কয়েকটি মন্দির পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি পুলিশ, সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জানান, পূজা চলাকালীন নৌবাহিনীর সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি কোঅর্ডিনেশন ও মনিটরিং সেল স্থাপন করেছে। পূজা মণ্ডপ সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ও জরুরি প্রয়োজনে বিশেষ অভিযানিক টিম গঠন হয়েছে, যাতে ধর্মীয় এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে করা যায়। দ্রুত এগোচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের কাজ। বন্দর কর্তৃপক্ষ বলছে, বর্তমানে এখানে জেটি, টার্মিনাল, শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। প্রায় 6,500 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি শুধু দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও লজিস্টিক ব্যবস্থায় এক অনন্য মাত্রা যোগ করবে। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জয়কার 5,500 কোটি টাকার পাশাপাশি বাকি 1,000 কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের আওতায় প্যাকেজ 1-এর অধীনে 2টি জেটি নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান কনস্ট্রাকশন ও টুয়া কর্পোরেশনের সঙ্গে গত 22 এপ্রিল চুক্তি সই করেছে। 9,500 কোটি টাকা খরচ করে 4 বছর আগেই তৈরি করা হয়েছিল 14 মিটার গভীরতা এবং 6 কিলোমিটার দীর্ঘ নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ। দীর্ঘদিনের সেই জটগুলো অবশেষে খুলতে শুরু করেছে। চিটং পোর্টে মাত্র 10 মিটারের ড্রাফটে জাহাজ আনতে পারি এবং প্রায় 2 থেকে 2,500 টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি 7 থেকে 8,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। তো এটা একদিক দিয়ে দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখবে। মাতারবাড়ি বন্দরের মূল আকর্ষণ হচ্ছে এর জেটি নির্মাণ। এখানে এমনভাবে জেটি তৈরি হচ্ছে যাতে বিশ্বের সর্বাধুনিক ও বৃহৎ কন্টেনারবাহী জাহাজ সরাসরি নোঙর করতে পারবে। টেকনোলজিগুলো যখন 3-4 বছর পর আসবে বাংলাদেশে, এটা যেন আধুনিক বিশ্বের সাথে এটা যেন তাল মিলিয়ে চলতে পারে। এই জন্য আমরা এখন থেকে আমাদের সব কনসেপ্টই হলো যে গ্রিন টেকনোলজি, যাতে আমরা এনভায়রনমেন্টাল যে কমপ্লায়েন্স ইস্যুগুলো আছে IMOর গাইডলাইনে, সেটা যেন আমরা পালন করতে পারি। বঙ্গোপসাগরের গভীর পানির সুবিধা ব্যবহার করে এই বন্দরের জেটি আন্তর্জাতিক শিপিং রুটে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে। এছাড়া থাকবে অন্তত 10,000 কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। আর মাতারবাড়ির সাথে ঢাকা অথবা চট্টগ্রামের যোগাযোগ যেটা আছে, এটি পাশাপাশি যখন ডেভেলপ করে যাবে তখন সারা দেশ এটার মাধ্যমে উপকৃত হবে। কারণ মাতারবাড়ি তৈরি করা হয়েছে সারা দেশকে সার্ভ করার জন্য। ইভেন দেশের বাহিরেও যদি চাহিদা থাকে, সেটাকেও ডিপ সি পোর্টের মাধ্যমে সার্ভ করার জন্য। আগামী 2029 সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের। শরীফ আজাদ প্রীতম,
একাত্তর। গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষক জোবায়দুল ইসলামের 50 শতক জমিতে হাইব্রিড জাতের গোল বেগুন গাছে দেখা দিয়েছে মোজাইক ভাইরাস। পচন ধরে ঝরে পড়ছে ফুল সহ ফল। এতে করে ক্ষতির শঙ্কায় দিন কাটছে বেগুন চাষিদের। এই রোগ প্রতিরোধে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। তোফাইল হোসেন জাকিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ছোট ছোট সবুজ গাছের বিস্তীর্ণ এক বেগুন ক্ষেত, সেখানে মর্মাহত এক কৃষকের কীটনাশক নিয়ে ছুটোছুটি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক জোবায়দুল ইসলাম চলতি মৌসুমে 50 শতক জমিতে হাইব্রিড জাতের গোল বেগুন আবাদ করেন তিনি। এখান থেকে প্রায় 8 লাখ টাকা লাভের আশা ছিল তার। এরই মধ্যে মোজাইক নামের এক ভাইরাস আক্রমণ করেছে তার বেগুন গাছে। এতে ঝরে পড়ছে উঠতি ফসল। ক্ষতির শঙ্কায় ভুগছেন জোবাইদুল। সর্বপ্রথম গোড়ায় পছন্দ ধরার পর ধীরে ধীরে গাছটা এভাবে শুকে আস্তে আস্তে গাছটা একদম নিঃশেষ হয়ে যায়, এক পর্যায়ে গাছটা মারা যায়। আসলে অনেক চিকিৎসা করার পরও, অনেক কীটনাশক জৈব বালাইনাশক ব্যবহার করার পরও আমি এখান থেকে কোনো প্রকারের প্রতিকার পাইনি। এলাকার অন্য কৃষকরা বলছেন অন্যান্য সবজির চেয়ে বেগুন আবাদে নানা ধরনের রোগ বালাই লেগে থাকে। এতে করে ক্ষতির শিকার হচ্ছেন অনেকে। বেগুন আবাদ করছি, বেগুনের পোকামাকড় সম্পর্কে কিছু জানি না। টোকলা নাগে পোকা, ফুরফুরি পোকা, মেলা প্রকার বাগা হলদে নাগছে। এ বিষয়ে ক্ষেত পরিদর্শন করে পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন কৃষি কর্মকর্তারা। এটা হয় মূলত সাদামাছির দ্বারা আক্রমণ হয়। আমরা সবসময় মাঠে আসি এবং তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। ক্ষেতের এই রোগ প্রতিরোধে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকার কৃষকরা। নূর তাজমিন নীর, একাত্তর। দর্শক, চলছে দেশ সরাসরি সংবাদ অনুষ্ঠান থেকে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।